কিছু কিছু জায়গা শুধু ঘোরার জন্য হয় না, ফিল করার জন্যও বটে। আবার কিছু কিছু শহর এমন হয় যেটা কিন্তু শুধু চোখে দেখার জন্য নয়, সেই শহরটা এমন ভাবে মনে বসে যায় যে বারবার সেখানে আসতে মন চায়। আর ঋষিকেশ এমনই একটা জায়গা, অন্তত পক্ষে আমার কাছে তো তা বটে। তাই আমি বারবার দৌড়ে আসি। এর আগে কখনো ব্লগ বানানো হয়নি, তাই চেষ্টা করলাম। প্রথম ঋষিকেশের ব্লগ বানানোর আমি একটা ছোট চেষ্টা করলাম। এর আগেও ঋষিকেশ আমি অনেক ঘুরেছি, কিন্তু সেইভাবে কখনো ব্লগ বানানোর উদ্দেশ্যে ভিডিও বানানো হয়ে ওঠেনি। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। গঙ্গার পবিত্রতা, চারিদিকে সবুজ পাহাড় আর এক অদ্ভুত শান্তির অনুভূতি, এই সব কিছুর মিলনেই তৈরি হয়েছে ভারতের অন্যতম সুন্দর শহর ঋষিকেশ। ঋষিকেশ এমন একটা জায়গা যেখানে অ্যাডভেঞ্চার, প্রকৃতি আর আধ্যাত্মিকতা তিনটেই একসাথে উপভোগ করা যায়, এনজয় করা যায়। আর আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি এই অসাধারণ শহরটাকে খুব কাছ থেকে দেখানোর জন্য। আজকের এই ব্লগে আমি আপনাদের দেখাবো ঋষিকেশের সবচেয়ে সুন্দর সানরাইজ কোথায় কোথায় গিয়ে দেখবেন বা কোথা থেকে দেখা যায়, সব থেকে সুন্দর সানসেট দেখার জন্য কোন জায়গাটা সেরা, আর কোন কোন জায়গা ঘোরা একদমই মিস করা উচিত নয়। শুধু তাই নয়, আমি আপনাদের নিয়ে যাব এমন একটা ইউনিক ভিউ পয়েন্টে যেখানে থেকে পুরো ঋষিকেশ শহরটা কিন্তু দেখা যায়। ওপর থেকে পুরো ঋষিকেশ শহরটা, সেই অসাধারণ দৃশ্য দেখা যায়। কিন্তু অনেক পর্যটক, অনেক ট্রাভেলার ঋষিকেশে এসেও এই জায়গাটার কথা কিন্তু জানেন না। অনেকেই জানেন, অনেকেই জানেন না। এটা একটা অফবিট প্লেস, একটা গ্রাম বলা যেতে পারে। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে সেই সিন, সেই সুন্দর ভিউ পয়েন্টটা আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো। এছাড়াও এই ব্লগে থাকবে দর্শনীয় স্থান, ট্রাভেল এক্সপিরিয়েন্স, দরকারি তথ্য, যা যা ইনফরমেশন, এবং এমন কিছু টিপস যা আপনার ঋষিকেশ ট্রিপকে আরো সহজ এবং আরো স্মরণীয় করে তুলবে। তাই ভিডিওটা একদমই স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওর একেবারে শেষে আমি শেয়ার করব কিছু ইম্পর্ট্যান্ট বাজেট ট্রাভেল টিপস, যেগুলো আপনার অনেক টাকা বাঁচাতে সাহায্য করবে এবং সময় বাঁচাতেও সাহায্য করবে। চলুন তাহলে এই জার্নিটা শুরু থেকে শুরু করা যাক। সবার প্রথম আমরা জেনে নিই বা দেখে নিই যে কিভাবে ঋষিকেশ আসবো। আচ্ছা, তার আগে আমি বলে দিই, যেহেতু আমি দিল্লি থেকে ঋষিকেশ ট্যুরটা করেছি, আমি দিল্লিতে ছিলাম যে টাইমে, কিছু কাজের জন্য গেছিলাম, তার মাঝে আমার 2 দিন ছুটি ছিল। তো আমি তখন ঋষিকেশ ঘোরার জন্য গেছিলাম। তাই আমি দিল্লি থেকে ঋষিকেশ ট্যুরের ব্যাপারে এখন আপাতত বলছি। ভিডিওর শেষে আমি এটাও বলে দেবো যে কলকাতা থেকে ঋষিকেশ কীভাবে আসবেন, কীভাবে ঘুরবেন আর কীভাবে যাবেন, সেটাও আপনাদেরকে আমি ভিডিওর শেষে বলে দেবো। তাই ভিডিওটা দেখতে থাকুন। আপাতত সবার প্রথম শুরু করছি যে আমি দিল্লি থেকে বাস নিয়েছিলাম। কাশ্মীরি গেট থেকে বাস ছাড়ে। আপনি যেখানেই থাকুন না কেন, দিল্লি থেকে যদি ট্রাভেল করেন, তাহলে দিল্লির যে কোনো মেট্রোতে উঠে আপনি কাশ্মীরি গেট নামবেন। কাশ্মীরি গেট নামার পর আপনি কিন্তু কাউকে জিজ্ঞেস করে নেবেন যে এখান থেকে কোথা থেকে, বাস স্ট্যান্ডটা কোথায় আছে জেনে নেবেন একটু। আমি যেহেতু প্রথমবার বাস, ওই যে স্ট্যান্ডটা, ওখানে আমি কাশ্মীরি গেট বাস স্ট্যান্ডে আমি প্রথম গেছিলাম, তাই কিন্তু আমি বুঝতে পারিনি। আমি কিন্তু আমার বাসটা মিস হয়ে গেছিলো। আমার এর আগের বাস, যেটা আমার বুক করা ছিল অলরেডি অনলাইনে, সেটা কিন্তু আমার মিস হয়ে গেছিলো। আমার সাথে আজকে অনেক কিছুই ঘটেছে যাবার পথে। আমি পুরো ভিডিওতে ধীরে ধীরে আপনাদের সাথে সবই শেয়ার করব, পুরো দিনটা আমার কেমন গেছে। তাও কিন্তু আমি খুশি খুশি ঋষিকেশ ঘুরেছি। সবার প্রথম তো মর্নিংয়েই আমার বাস ছেড়ে গেছে। তারপরে বাসের টাকাটা তো পুরোই গেছে আমার, আমি রিটার্নও পাইনি। জাস্ট 2 মিনিটের জন্য আমার বাসটা ছেড়ে গেছে, কেন কি কাশ্মীরি গেট থেকে ঋষিকেশের যেখানে বাস ছাড়ে, যে বাস স্ট্যান্ড থেকে কাশ্মীরি গেট মেট্রো থেকে ওটা একটু বেরিয়ে হেঁটে আসতে হয়। সেইটা আসতে গিয়ে আমার কিন্তু লেট হয়ে গেছে এবং বুঝতে পারিনি ওখানে কিন্তু এয়ারপোর্টের মতো চেক আপ হয় আপনার। মানে ঢোকার টাইমে চেক ইনটা হয়, যেন মনে হবে যেন এয়ারপোর্টে ঢুকছি, এরকম টাইপের বাস স্ট্যান্ডটা। যাই হোক, আমার বাসটা তো মিস হয়ে গেল। আমি তখন ভাবছিলাম যে আমি যাবো কি যাবো না, তারপরে ভাবলাম কি যে ঋষিকেশ ডেকেছে মানে আমাকে যেতেই হবে। তো আমি ওখানেই বসে থাকলাম 5 মিনিট। বসার পর আমি ডিসাইড করলাম, না ঠিক আছে, আর একটা বাসের টিকিট কাটি, দেখি কখন আছে। তো বাসের টিকিট আমি কাটলাম, দেখলাম 1 ঘন্টা পর একটা বাস আছে। তো আমি টিকিটটা কেটে নিলাম, নিয়ে বাসে বসে পড়লাম। একটু খারাপ লাগছিল যে বাসটাও মিস হয়ে গেল, টিকিটের টাকাটাও গেল, খারাপ তো লাগছিলই। যাই হোক, আমার একটু ব্রেক দরকার ছিল, তাই আমি উঠে পড়েছিলাম বাসে ঋষিকেশ যাওয়ার জন্য। তো রাস্তাতে যেমন হয়, ধাবাতে বাস দাঁড়িয়েছিল, খাওয়া দাওয়া হয়েছে, দুপুরে খাওয়া দাওয়া করেছি। তো আমার নামার কথা ছিল হচ্ছে ঋষিকেশের পাশেই যে বাস স্ট্যান্ড আছে, নেপালি ফার্ম যে বাস স্ট্যান্ডটার নাম, ওখানে আমার নামার কথা ছিল। বাট আমি ঘুমিয়ে পড়েছিলাম, এবং আমি কাউকে, মানে যে কন্ডাক্টর বা ড্রাইভার যিনি ছিলেন, আমি কাউকে কিছু বলিনি। আমি জানি আমি নেমে পড়বো, তাই আমি ঘুমিয়ে গেছিলাম। আর স্টপেজটা চলে গেছে। তারপর আমি যখন আমার ভাঙলো, তখন আমি রাস্তাটা, আমার কিছু কিছু তো চেনা আছে, আমি আগে ঘুরেছি যেহেতু,
তো আমি রাস্তাটা দেখে ভাবছি যে ঋষিকেশ তো ফেলে চলে এসেছি, প্লাস টাইমিংটাও যখন আমি দেখছি তখন আমি দেখছি কি যে ফেলে অনেকটা চলে এসেছি, অনেক বেশ কিছুটা চলে এসেছি। তো তখন আমি কন্ডাক্টরকে জিজ্ঞেস করলাম যে ঋষিকেশ ফেলে এসেছি, বলে যে অনেকক্ষণ আগে ফেলে এসেছি, আপনি আমাকে বলতে পারতেন। তো আমি আর কিছু বলিনি। আরও একটা আমার সাথে ঘটনা ঘটে গেল। তো যাই হোক, তাও আমি নিজের মনে মনেই হাসছিলাম, কাঁদছিলাম, কী করবো বুঝতে পারছিলাম না। তারপর বাসটা দেরাদুন লাস্ট স্টপেজ ছিল, দেরাদুনে নেমে পড়েছি। দেরাদুন আমি কোনোদিনও যাইনি লাইফে, ওই প্রথমবার আমি দেরাদুনে নেমেছি। তারপরে নেমে অনেকক্ষণ বাস স্ট্যান্ডের কাছে দাঁড়িয়েছিলাম, বুঝতে পারছিলাম না কখন বাস আছে, কী ব্যাপার। তারপরে যেটা হয় বলে না, ভালোর জন্যই হয়, মানে ঋষিকেশ এমন একটা শহর যেখানে মানে মন চেয়েছে যেতে, তো খারাপ তো হতেই পারে না। তখন দেখছি একটা মানে কার আসছিল, প্রাইভেট কার ঠিক নয়, ওই শেয়ারিং যে কারগুলো হয়, উনি আমাকে ড্রাইভার ডেকে বলছে যে ঋষিকেশ। তো আমি তখন বললাম যে ভাইয়া কিতনা হ্যাঁ ঋষিকেশ জানে কে লিয়ে? তো বললো যে 100 টাকা শেয়ারিংয়ে। তো আমি বললাম বা ভেরি গুড, 100 টাকায় পৌঁছে যাবো, যাই হোক আমাকে আর ক্যাব বুক করতে হবে না বা কিছু অন্য কিছু করতে হবে না। তো দেরাদুন থেকে আমি ওই ক্যাবে বসে, মানে শেয়ারিং ট্যাক্সিতে বসে আমি 100 টাকা দিয়ে আমি বললাম ঠিক আছে, সামনের যে সিটটা ওখানে তো দুজন বসে, আমি বলেছি আমি আপনাকে 200 টাকা দিয়ে দেবো, সামনে কাউকে বসাবেন না, আমি তাহলে সামনে বসে যাব, কেন কি একটু আনকমফোর্টেবল লাগে সামনে দুজন বসলে। তো আমি ওনাকে 200 টাকা দিয়ে আবার দেহরাদুন থেকে ঋষিকেশ এলাম। এবার আমার তো অলরেডি আগে থেকে বুক করা ছিল, এবার আমার পৌঁছানোর কথা ছিল বিকেলে, অ্যাকচুয়ালি দুপুরের দিকে পৌঁছানোর কথা ছিল যদি আমি সকালের বাসটা পেতাম। তো পাইনি, তাই আমি ওই বাসটাতে তারপরে আবার দেহরাদুন থেকে আবার ফিরলাম। তো একটু সন্ধ্যেই হয়ে গেছিলো, আমার অলরেডি বুক করা ছিল। আর আমি যখনই, আমি তো অ্যাকচুয়ালি সোলো ট্রাভেল করি, যে কারণে আমি কিন্তু হস্টেলই বুক করে থাকি ম্যাক্সিমাম টাইম। খুব অসুবিধা না হলে আমি কিন্তু বেশিরভাগ টাইমই আমি হস্টেল বুক করি, যেটা কিনা ডরমিটরি বলে আর কি। তবে ঋষিকেশ আমার অলরেডি আগেই থেকে বুক করা ছিল। তো এখানে একজন ফ্রেন্ড হয়ে গেছিলো, ফরেনার। তো এইটার ডিটেলস, এই হস্টেলের ডিটেলস আমি ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করছি, কীরকম কী রেন্ট আছে। বা ঋষিকেশে কিন্তু হস্টেল প্রচুর হস্টেল আপনি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যাই হোক, তারপর আমি একটু রেস্ট নিয়ে ঋষিকেশ যাবো, আর ক্যাফেতে বসে একটু কফি খাবো না বা ক্যাফেতে বসে একটু গান শুনবো না, তা তো হয় না। তো আমার খুব খিদেও পেয়ে গেছিলো, ঠিক মানে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো পৌঁছোতে। তো আমি ঋষিকেশের রাস্তা ঘুরতে তো খুব ভালোই লাগে, রাস্তায় ঘুরতে ঘুরতে একটা ক্যাফেতে ঢুকলাম। ওপরে ছিল ক্যাফেটা, এই ক্যাফেতে আমি আগেও এসেছি যখন আমি আগে ঋষিকেশ ঘুরেছি। তো বেশ বিন্দাস অনেকক্ষণ বসে একটু ওখানে রেস্ট নিলাম। তারপরে আমি বললাম কফি দিতে, আর একটা আমি নুডলস অর্ডার করেছিলাম, খেতে খুব ইচ্ছে করছিল নুডলস। তো বসে বসে কফি খাচ্ছিলাম। আর ওখানে কিন্তু ক্যাফেগুলোতে কিন্তু লাইভ মিউজিক চলে, ম্যাক্সিমাম মানে বেশ কিছু ক্যাফেতে ওরকম কিন্তু ভাইব আছে যে মিউজিক চলে। তো আপনারাও আসলে অনেক ক্যাফে এরকমভাবে সার্চ করে আপনারা কিন্তু আসতে পারেন, যেখানে কিন্তু লাইভ মিউজিক হয় আর ভাইব কিন্তু খুব ভালো লাগে। এরকম অনেক ক্যাফে আছে যেটা গঙ্গার ধারে বসেও আপনি খেতে পারেন। ঠিক আছে, তো আমার যেহেতু খুব জোর খিদে পেয়েছিল, আমি মোটামুটি একটা ক্যাফেতে ঢুকে গেছিলাম। এই ক্যাফেটার নাম ছিল, দেখতেই পেলেন, গুড টাইম ক্যাফে। খারাপ লাগেনি, মোটামুটি খাবার জন্য ঠিকঠাকই ছিল, টায়ার্ডও ছিলাম। তারপরে আমি খাওয়া দাওয়া করে অনেকটা মানে একটু রাত হয়ে গেছিলো, 9:30 10টা বেজে গেছিলো। আর বেশি ওয়েট না করে আমি কিন্তু আমার হস্টেল বা হোটেল যেটা বুক করেছিলাম সেখানে কিন্তু চলে এসেছিলাম। আমি বুক করেছিলাম ম্যাট প্যাকার্স, পুরো ডিটেলস আমি পরে শেয়ার করছি। তো হস্টেলে এসে আমি একটু, এখানকার রুফটপটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে রাতেও খুব সুন্দর ভিউ ছিল, আর সকালেও যখন আমি ঘুম থেকে উঠে গেছিলাম ওপরে তখনও কিন্তু খুব সুন্দর ভিউ ছিল। সব থেকে মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানেই কিন্তু যে হোটেলে যে মেয়েটা ছিল যখন আমি আসি ইভিনিংয়ে, ওই মেয়েটাও কিন্তু কলকাতারই মেয়ে, মানে ও আগে কলকাতায় থাকতো, কলকাতারই মেয়ে, ও ওখানে জব করে। অ্যাকচুয়ালি ওর জবটা এমন যে ওকে সিটি ঘুরে জব করতে হয় যেটা হয়। তো ওর সাথে পরিচয় হলো, বাংলায় একটু কথাও হলো, বেশ ভালো লাগলো। তো তারপরে রাতে একটু টাইম পাস করার জন্য উপরে চলে গেছিলাম রুফটপে। এখান থেকে দেখুন কত সুন্দর লাগছে। এখানে একটা গ্রুপ এসেছিলো, ওরা বসে আড্ডা দিচ্ছিল আর গান করছিল, গিটার বাজিয়ে গান করছিল। এখানে কিন্তু এইটা কিন্তু আপনি দেখতে পাবেন, এখানে অনেক হস্টেল আছে যেখানে কিন্তু ওপরে রুফটপে গেলেই কেউ না কেউ গান গাইছে, গিটার বাজাচ্ছে। মানে এত সুন্দর ভাইব আর এত সুন্দর এনভায়রনমেন্টে এত সুন্দর লাগে। যাই হোক, তারপর রাতে তো ঘুমিয়ে গেছিলাম আর খুব টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গেছিলাম। সকালে উঠে এই যে ক্যাফেটা একটু, হস্টেলটা একটু ঘুরে দেখছিলাম কোথায় কী আছে। এটা আছে খাবার স্পেস, এখানে বসে আড্ডাও দেওয়া যায়, খাওয়াও যায়। তো এরকম একটা স্পেস, এরকম একটা রুম আছে সেপারেট। বেসিক্যালি এখানে তো ঋষিকেশে ফরেনাররা বেশি আসে, তো ওদের কালচারটাকে মাথায় রেখে এরকমভাবে সব কিছু কিন্তু করা হয়েছে।
তারপরে আমি চলে গেছিলাম আমার সব থেকে শান্তির জায়গা, সব থেকে ভালো লাগার জায়গা, সেটা হচ্ছে পরমার্থ নিকেতন। ওখানে বসতে আমার খুব ভালো লাগে, আমি অনেকক্ষণ ধরে ওখানে বসে থাকি। তো সকালে উঠে আমি স্নান করে প্রথমে চলে গেছিলাম পরমার্থ নিকেতনে। এটা হচ্ছে পরমার্থ নিকেতন যাওয়ার রাস্তা আমার যে হস্টেল ছিল ওখান থেকে। আর এখানে ডগগুলো তো ভীষণ কিউট হয়, এমনিতেও পাহাড়ের ডগগুলো খুব কিউট হয়, আমি তো খুব চটকাই, খুব ভালোবাসি এমনিতে। আমার ডগ লাভার, তো আমার ডগ খুব ভালো লাগে। আর পাহাড়ের ডগগুলো অনেক কিউট হয়, অনেক সুন্দর হয়। তো যাই হোক, তারপর আমি চলে গেছিলাম পরমার্থ নিকেতনে। ওখান থেকে অনেকটাই হেঁটে যেতে লাগে। আপনি চাইলে বাইক বুক করতে পারেন ওখানে ঘোরার জন্য, আপনি কিন্তু চাইলে বাইক রেন্টে পেয়ে যাবেন। আমি হেঁটেই গেছিলাম প্রথমে, ওখান থেকে পরমার্থ আমি হেঁটেই গেছিলাম। হাঁটতে বেশ ধরে রাখুন 15-20 মিনিটস আমার টাইম লেগেছিল। আমি যদি সকালে উঠে ভাবলাম একটু হাঁটি, একটু এক্সপ্লোর করি, তাই আমি হেঁটে গেছিলাম। আপনারা চাইলে কিন্তু বাইক বুক করতে পারেন, মানে র্যাপিডো বুক করেও যেতে পারেন। হেঁটে গেলে বেশি ভালো লাগবে, এইসব জায়গাগুলো আপনি দেখতে পাবেন। এটা খুব ফেমাস জায়গা, চটিওয়ালা বলে। এটা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট টাইপের, চটিওয়ালা। এই যে ইনি বসে আছেন, এনার সাথে সবাই সেলফি তোলেন। আর দেখতেও খুব ফানি আর ভালো লাগে দেখতে। এই যে সবাই ওনার সাথে সেলফি নেন বসে, দেখতে খুব ভালো লাগে। যাই হোক, তারপর আমি কিন্তু ফাইনালি পৌঁছে গেছিলাম পরমার্থ নিকেতন, যেখানে কিনা আপনারা দেখে থাকবেন শিবজি বসে আছে চোখ বন্ধ করে, যেখানে বর্ষাকালে পুরোই ডুবে যায় জায়গাটা, কিন্তু শিবজির মূর্তিটা ওইভাবেই বসে থাকে। কিন্তু ওখানে অনেক জল জমে যায়, মানে এমন এমন টাইমও গেছে, আপনারা শুনে থাকবেন বা দেখে থাকবেন যে ওখানে জল কিন্তু ভরে গেছে, কিন্তু শিবজির মূর্তিটা কখনো কিন্তু ওই অবধি কিন্তু জল পৌঁছয়নি। পরমার্থ নিকেতনের এন্ট্রান্সে মানে ঢোকার সময় উপরে যে বিশাল একটা রথের স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, এটা আসলে মহাভারতের একটা খুবই ফেমাস সিন। অনেকে দেখে হয়তো বুঝতেও পারছেন। আসলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনের সারথি হিসেবে রথ চালাচ্ছিলেন, তখনকার সেই সিনটা। কুরুক্ষেত্র যুদ্ধে যখন অর্জুন যখন কনফিউজ হয়ে গিয়েছিলেন যে তিনি যুদ্ধ করবেন কি করবেন না, তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে এবং কর্তব্যের ব্যাপারে যে অমূল্য জ্ঞান দিয়েছিলেন, সেটাই পরে কিন্তু ভগবদ গীতা নামে পরিচিত হয়। তো সেই ফেমাস সিনটা কিন্তু এই স্ট্যাচুটা স্ট্যাচুটা থেকে বোঝা যায়। তাই এই স্ট্যাচুটা শুধু একটা রথের স্ট্যাচু নয়, কিন্তু এর পেছনে একটা ডিপ মিনিং রয়েছে। এটা নলেজ, ডিউটি আর রাইট পাথের সিম্বল, মানে সঠিক সঠিক যে পথ সেটার সিম্বল হিসেবেও দেখা হয়। তাই পরমার্থ নিকেতন ঢোকার আগে এই যে এন্ট্রান্সে যে স্ট্যাচুটা, এটা কিন্তু সবারই নজর কেড়ে নেয়। আর ঢোকার আগেই ওরকম বজরংবলীর মানে হনুমানজির ওরকম একটা বড় মূর্তি আছে, যেখানে হনুমানজি বুক চিরে দেখাচ্ছেন যে রাম সীতা আছেন ওনার ভেতরে, বুকের ভেতরে। সেটা আমরা সবাই জানি ওই সিনটা। তো এরকম সুন্দর সুন্দর সিন কিন্তু মানে স্ট্যাচু কিন্তু আছে পরমার্থ নিকেতনে ঢোকার আগে, যেটা কিন্তু আপনি দাঁড়িয়ে দেখলেই আপনার কিন্তু মন ভরে যাবে। আমি ওখানে বেশ কিছুক্ষণ বসে ছিলাম, বসে থাকা বেশ, আমি যখনই যাই ওখানে বেশ কিছুক্ষণ বসে থাকি, বেশ ভালো লাগে। যাই হোক, ওখানে একটু ভিডিও বানাচ্ছিলাম, একটু ফটোশুট করেছিলাম। কিন্তু ব্লগটা বানানোর জন্য আমি ভিডিওটা বেশি করে নিয়েছিলাম। আদারওয়াইজ ওখানে বসলে কিন্তু ফোন ছাড়াই এমনি বসতে খুব ভালো লাগে। আর এখানে কিন্তু সন্ধ্যা আরতিটা খুব সুন্দর হয়। আমি যেহেতু সন্ধ্যা আরতিটা ত্রিবেণী ঘাটে দেখেছিলাম, তো সকালবেলাটা আমি পরমার্থ নিকেতনটা ঘুরেছিলাম। এটা হচ্ছে পরমার্থ নিকেতনের আশ্রমটা। ঠিক ঘাটের অপোজিটেই আশ্রমটা কিন্তু আছে পরমার্থ নিকেতনের। এই আশ্রমে কিন্তু থাকাও যায়, স্টেও করা যায়। আর ওখানে স্টে করতে গেলে কিন্তু আপনাকে আগে থেকে বুক করতে হবে। আপনি দিনের দিন গেলে কিন্তু ওখানে রুম খালি পাবেন না, ওখানে থাকাও যায়, ঠিক আছে? আর আপনারা চাইলে সন্ধ্যাবেলাতে ওখানে পরমার্থ নিকেতনে সন্ধ্যা আরতিটা দেখতে পারেন। বেশ কয়েকটা ঘাটে সন্ধ্যা আরতি খুব ভালো হয়, তার মধ্যে পরমার্থ নিকেতনে সন্ধ্যা আরতিটা খুব ভালো হয়। আর হচ্ছে ত্রিবেণী ঘাটের। তো আমার প্ল্যান ছিল আমি ত্রিবেণী ঘাটের সন্ধ্যা আরতিটা দেখবো। তো যাই হোক, তারপর আমি আমার নিজের হস্টেলে ফিরে এসেছিলাম। এই দেখুন সকালবেলা, সকালের ভিউটা দেখুন উপর থেকে, রুফটপ থেকে। আমি বলেছিলাম যে সকালের ভিউটাও খুবই সুন্দর। আমার হস্টেলটা কিন্তু একদম লক্ষ্মণ ঝুলার একদম কিন্তু পাশেই ছিল, জাস্ট 2 মিনিট হেঁটে।
আপনি তখন পেছনে দেখাচ্ছিলাম ঝুলাটা, ওটা হচ্ছে লক্ষ্মণ ঝুলা। লক্ষ্মণ ঝুলার একদম কাছে ছিল আমার হস্টেলটা। একদম পায়ে হেঁটেই ২ মিনিট। তো এই ছিল আমার সকালের আজকের প্ল্যান। আমি পরমাত নিকেতন ঘুরে নিয়েছি। এবার আমি যাবো হচ্ছে যে সারাদিন হচ্ছে আমি ঋষিকেশ ঘুরবো। সেই প্ল্যানই আমার আপাতত আজকে আছে। কারণ কি আজকে আমার রাতে সন্ধ্যাবেলা বাস ছিল। আ যেটা কিনা আমি দিল্লিতে ফিরবো সেটারই প্ল্যান ছিল। তো আমি ভাবলাম কি যে আমি সারাদিন তো থাকবো না। কেন আমি বেকার ওখানে রেন্টটা পে করব? তো আমি একটা যেটা খুব সস্তার কোনো হস্টেল খুঁজছিলাম যেখানে আমি নিজের ব্যাগগুলো রাখতে পারবো। ব্যাগটা রাখতে পারবো। দিয়ে তারপর আমি ভালোভাবে মানে ঘুরতে পারবো পুরো ঋষিকেশটা। সেজন্য আমি আরো একটা হস্টেল বুক করেছিলাম জাস্ট আমার ব্যাগগুলো রাখার জন্য। তো আমি একটা র‍্যাপিডো বুক করেছিলাম ওই হস্টেল থেকে এই হস্টেলে আসার জন্য। কেন কি ঋষিকেশ মানে অনেকটা হেঁটে, হেঁটে আসতে হয়। আর এই যে ব্রিজের উপর দিয়ে বাইকে চড়ার যে মজাটা, যেহেতু এখানে স্কুটি চালাতে আমি ভয় পাবো তাই আমি স্কুটি রেন্ট নেইনি। কেউ যদি সাথে থাকতো তাহলে আমি ডেফিনিটলি স্কুটি রেন্টে নিয়ে ঘুরতেই পছন্দ করতাম। যাই হোক সেই কারণে আমি র‍্যাপিডো বুক করেছিলাম। জাস্ট এই ফিলটা নেবো বলে ঋষিকেশে বাইকে ঘোরার যে ফিলটা সেটা নেবো বলে এই যে ব্রিজের উপর থেকে যে যাচ্ছি, এই যে ফিলটা এটা নেবো বলে আমি কিন্তু র‍্যাপিডো বুক করেছিলাম। আমার হস্টেল থেকে অন্য হস্টেল যেটা আমি বুক করেছিলাম ওখানে যাবার জন্য। এই সেতুটা এটা হচ্ছে জানকী সেতু। এটাকে জানকী সেতু বলা হয় ঋষিকেশে। এইখানে ঢোকার সময়ও বজরংবলীর এরকমভাবে ফটো দেখতে পাবেন আর বেরোনোর সময়ও সেম হনুমানজির ওরকম বড় ফটো দুদিকেই। তো ফাইনালি আমি পৌঁছে গেছিলাম। আমি আরেকটা যে হস্টেল বুক করেছিলাম যেখানে রেন্টটা অনেক কম ছিল। আমি জাস্ট সারাদিনের জন্য ব্যাগটা রাখার জন্য আমি ওখানে হস্টেলটা বুক করেছিলাম। কিন্তু আমার যাওয়ার পর ওখানকার ভাইবটাও বেশ ভালো লেগেছে। এটার নাম ছিল আরবান লফট হস্টেল অ্যান্ড ক্যাফে। এটা বেসিক্যালি আগে ক্যাফে ছিল, এখন এখানে হস্টেল সার্ভিসও পাওয়া যায়, মানে থাকার জন্য এখানে হস্টেল সার্ভিসও আছে। তো যাই হোক আমার তো একটু খিদেও পেয়ে গেছিলো, তো আমি ওখানে জিজ্ঞেস করলাম কি খাবার পাওয়া যাবে। তো সেই মতো আমি সকালে গিয়ে ওখানে ব্রেকফাস্টটাও করার জন্য ওখানে ওয়েট করছিলাম। তো এই ছিল এই ক্যাফেটার মানে হস্টেলটার বাইরেটা। এটা ক্যাফে ক্যাফে ভাইব আছে এখানে, প্লাস হস্টেল। এটা বেসিক্যালি মিক্সড ডরমেটরি এখানে আছে। তো এখানে আমি জাস্ট ব্যাগটা রাখার জন্য কিন্তু আমি বুক করেছিলাম। এই যে রিসেপশন এখানকার। তো আপনারা যারা ছেলেরা কোনো যদি গ্রুপ আসছেন, ছেলেরা আছেন গ্রুপ আসছেন বা কেউ সোলো আসছেন, তাহলে কিন্তু আপনারা এখানে বুক করতে পারেন। এখানে কিন্তু খুব চিপে খুবই সস্তায় হস্টেল পাওয়া যায়। ছেলে হলে এখানে কিন্তু থাকাটা খুবই সুবিধাজনক। তো আবারও আমার সাক্ষাৎ হলো আরও একজনের সাথে। ওনার নাকি শরীরটা খুব খারাপ ছিল, উনি শুয়েছিলেন। তো এই যে কিছুক্ষণ শুয়েছিলেন, আমি একটু ওনার দিকে দেখলাম যে শরীরটা কি আদৌ খারাপ নাকি ঘুমাচ্ছে। তো তখন সাইড থেকে আমাকে একজন বলল না ওর কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ। তো ওকে আমি তখনই ছেড়ে দিলাম। পরে আবার জেগে যাবে যদিও, আমার সাথে আবার খেলাধুলা করবে উঠে। যাই হোক তারপরে আমি একটা অর্ডার করেছিলাম পোহা আর চা অর্ডার করেছিলাম। আমার তো ওটা খেতে খুব ভালো লাগে, পাহাড়ি জায়গায় গেলে আমি পোহা খেতে ভালোবাসি, পোহা আর সাথে হচ্ছে চা। তো এখানকার ভাইবটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এই ক্যাফেটার। এই ক্যাফেটার নামটাও আমি আপনাদেরকে দেখালাম। আর যদি আপনারা কোনো ছেলে গ্রুপ হয়ে থাকেন তাহলে কিন্তু খুব ভালো হবে, খুব চিপে হয়ে যাবে আপনাদের থাকাটা ওই হস্টেলটায়। যাই হোক আমার সন্ধ্যাবেলায় বেরিয়ে যাওয়ার প্ল্যান ছিল, বাস ছিল দিল্লি যাওয়ার, সেটাও আমার ক্যান্সেল হয়েছিল যদিও আলটিমেটলি। পরে ভিডিওতে আমি আরও বলছি সে ব্যাপারে। যাই হোক এখন আমরা বেরিয়ে পড়লাম, আমি হচ্ছে ঋষিকেশ ঘুরতে। তো আবারও আমি কিন্তু র্যাপিডো বুক করেছিলাম, কারণ র্যাপিডোতে একটু সস্তাও হবে, গাড়ি বুক করে ঘুরলে অনেকটা বেশি রেন্ট হবে, প্লাস হচ্ছে এই যে বাইকে যে ঘোরার যে মজাটা পাহাড়ে, সেটা নেবার জন্য আমি কিন্তু র্যাপিডো বুক করেছিলাম। আপনারা যারা আসেন গ্রুপে বা সোলো, যারা একটু ভালো বাইক চালাতে পারেন কনফিডেন্টলি, তারা কিন্তু একদম ডেফিনেটলি বাইক বা স্কুটি রেন্টে নিয়ে আপনারা কিন্তু পুরো ঋষিকেশ ঘুরবেন, খুব ভালো লাগবে। গাড়িতে ঘোরা আর বাইকে ঘোরা পাহাড়ে দুটো কিন্তু ডিফারেন্স আছে। তো আপনারা যখনই ঋষিকেশ আসবেন, যদি পসিবল হয় তাহলে অবশ্যই স্কুটি বা বাইক নিয়ে রেন্টে নিয়ে ঘোরাটাই বেস্ট হবে। তো আমি সবার প্রথম চলে গেছিলাম নীর ওয়াটারফলসে। ওটাই কাছাকাছি ছিল, প্রথমে ওখানে গেছিলাম। যাই হোক ওখানে অনেকটা ওপরে উঠতে হয়েছিল, মানে গিয়ে তো আমার হালাত খারাপ হয়ে গেছে। আমি ভাবিনি যে অতটা ওপরে উঠতে হবে। আর এমনি এখন ওয়েট গেন করে ফেলেছি, এখন হাঁটাহাঁটি কম হয় শহরে থেকে, যার কারণে উঠতে কিন্তু আমার খুবই কষ্ট হয়েছিল, খুবই। এখন আমি হয়তো ভয়েস ওভার দিচ্ছি অতটা আমার ফিল হচ্ছে না, কিন্তু সেই টাইমে যদি আমি আমি কথাও হয়তো বলতে পারতাম না, আমার এতটা কষ্ট হচ্ছিল ওপরে উঠে, বেশ অনেকটা ওপরে উঠতে হয়েছিল। যাই হোক তো এরকম এই যে এখানে সবাই স্নান করছে। আমি গেছিলাম অক্টোবর মাসে। তো অক্টোবরে ঠান্ডা তখন শুরু হচ্ছে, মানে তখন কলকাতার থেকে কিন্তু ওখানে ঠান্ডাটা ছিল বেশি।
শুরু হচ্ছে ঠান্ডাটা, সন্ধ্যার দিকে ভালোই ঠান্ডা পড়ে গেছিলো। তো এই ছিল ওয়াটারফলসটা। তো আমার তো অনেক কষ্ট হয়েছিল ওয়াটারফলসের ওপরে উঠে দেখে, তারপরে নেমে আমি থ্যাংক ইউ বলে হাত জোড় করে টাটা করে ওখান থেকে বেরিয়ে গেলাম। আমার এমনিতে আমার পাটা ভাঙা আছে বলে আমার একটু হাঁটতে অসুবিধাই হয়, আর ট্রেকিং তো অনেক বড় ব্যাপার আমার কাছে। যাই হোক, তাও আমি ওখানে ওপরে মানে যতই ওপরে উঠছিলাম মনে হচ্ছিলো যে আরেকটু ওপরে উঠি, আরেকটু ওপরে উঠি, মানে এত সুন্দর লাগছিলো দেখতে ওয়াটারফলস। তো ওই করতে করতে একটু বেশি ওপরে উঠে গেছিলাম, তারপরে আমার পা ব্যথা করতে শুরু করে দিয়েছিল। যাই হোক, ভালোই হয়েছিল, আমি র্যাপিডো বুক করেছিলাম। তো দেন আমরা যেখানে যাচ্ছি সেটাকে ঋষিকেশের বলে কি গোয়া বিচ বলে, ওই বিচটাকে গোয়া বিচ বলা হয়। তো আমি জাস্ট নেটে সার্চ করে দেখলাম যে গোয়া বিচ, এখানে গোয়া বিচ কোথায়, কিভাবে হতে পারে। তো দেখলাম ওরা ওটাকে গোয়া বিচ বলে আর কি। তো নেক্সট টাইম ভাবলাম ঠিক আছে ওখানে তাহলে একটু ঘুরি, কীরকম ফিল আসে দেখি গোয়া বিচ। গোয়া তো এখনো গিয়ে উঠতে পারিনি। তো গোয়া বিচে গেছিলাম তারপরে প্লেসটা। তো ওখানে গিয়ে সিরিয়াসলি তো আমার খুব ভালো লেগেছে, আমার এত ভালো লেগেছে যে আমি অনেকক্ষণ ছিলাম ওই বিচটাতে। আমি অনেকক্ষণ ওখানে ছিলাম, অনেক রিলস বানিয়েছি, ভিডিও বানিয়েছি। ওখানে একটা মহিলাদের গ্রুপ এসেছিলো, ওরা এত চিৎকার চেঁচামেচি করছিল যে আমার শান্তিটাই পুরো ভঙ্গ করে দিয়েছিল। যাই হোক, এত এত পিসফুল ছিল জায়গাটা, এত ভীষণ পিসফুল ছিল। এই যে আমি রিলস বানিয়েছিলাম ওখানে, আমার খুব ভালো লেগেছিলো জায়গাটা। এখানে বসে আছি, ওই যে জলটা টপকে গিয়ে আমি একদম ওদিকে পাথরে গিয়ে বসে, ওই যে ফিলটা পেছন থেকে তোমার রিভার রাফটিং ওরা করতে করতে যাচ্ছে, ওই যে ফিলটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে জায়গাটা। তো আপনারা ঋষিকেশ ঘুরতে এলে গোয়া বিচ অবশ্যই যাবেন, গিয়ে কিছুক্ষণ বসে থাকবেন। যদি কাপল আসেন তাহলে কিন্তু খুবই রোমান্টিক প্লেস ওটা, কিন্তু সাবধানে যাবেন। হ্যাঁ, একটু সাবধানে কথা বলে দিই, ওখানে কিন্তু মাঙ্কি অ্যাটাক করতে পারে যে কোনো সময়ে। তো আপনাদের জিনিসপত্রগুলো একটু সাবধানে রাখতে হবে, ওখানে কিন্তু মাঙ্কি যখন তখন চলে আসতে পারে। তো এই ছিল ঋষিকেশের ফেমাস গোয়া বিচ। অ্যাকচুয়াল গোয়া বিচের কথা তো আমি বলতে পারবো না, কারণ আমি এখনও গিয়ে উঠতে পারিনি গোয়া। প্ল্যান আছে এই ইয়ারের এন্ডে যাওয়ার। আপনারা যদি ভালোবাসা দেন অবশ্যই যাবো এই ইয়ারের এন্ডে গোয়া ঘুরতে। যাই হোক, এখানকার গোয়া বিচটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আপনারা আসলে আপনাদেরও হয়তো খুব ভালোই লাগবে। তো অনেক টাইম হয়ে গেছিলো বলে আমি ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম, কারণ সানসেট দেখার যে পয়েন্টটা সেখানে আমি এসেছিলাম। আমার কাছে বেশি টাইম ছিল না বলে আমি সানসেট অবধি এখানে ওয়েট করতে পারিনি, কিন্তু আপনাদেরকে আমি পয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এর আগে আমি এখান থেকে সানসেট দেখেছি, আগে যখন ঋষিকেশ এসেছিলাম। তো এটাকে বলে 13 মঞ্জিল, একদম 13 তলার ওপর থেকে কিন্তু এটা বেসিক্যালি একটা মন্দির। হ্যাঁ, এটা একদম 13 তলাটাই পুরো, কিন্তু প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু কোনো না কোনো ঠাকুর আছেন, মূর্তি আছে। তো এটাকে 13 মঞ্জিল টেম্পল বলে। এই যে এটা হচ্ছে রামঝুলা। তো এখান থেকে সানসেট দেখতে আপনারা ভীষণ এনজয় করবেন, খুব ভালো লাগবে। আপনারা ঋষিকেশ এলে অবশ্যই কিন্তু এখান থেকে সানসেট দেখতে কিন্তু ভুলবেন না। যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে। আপনি যদি গাড়ি বুক করেন বা র্যাপিডো বুক করেন তো কোনো ব্যাপার না, প্রবলেম হবে না। যদি আপনি নিজে স্কুটি বা বাইক বুক করে থাকেন সেক্ষেত্রেও কাউকে বললেই কিন্তু রাস্তা আপনাকে দেখিয়ে দেবে। আর এটা রামঝুলার পাশে, মানে কাছাকাছিই আছে। এটা হচ্ছে 13 মঞ্জিল। বাইরে জুতো রাখতে হয়, একদম নিচে ফ্লোরে জুতো রেখে, বাইরে জুতো রেখে উপরে আসতে হয়। তো এখান থেকে আপনারা সানসেটটা কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। আমার কাছে বেশি টাইম ছিল না, যেহেতু আমার ইভিনিংয়েই বাসের টাইম ছিল, প্লাস আমাকে ত্রিবেণী ঘাট যেতে হবে সন্ধ্যা আরতি দেখতে। টাইম মতো না গেলে ঠিকভাবে দেখতেও পাবো না, সেই কারণে আমি একটু আগে ফাঁকেই ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। দিয়ে এখন আমি ত্রিবেণী ঘাট যাব সন্ধ্যা আরতি দেখতে, কিন্তু তার আগে একটু এই রাস্তাগুলো একটু এক্সপ্লোর করলাম। যে হয় না সিটির কিছু কিছু এমন রোড থাকে, যেটা আমাদের কলকাতাতেও আছে, যেমন নিউ টাউনে আপনি যান অনেক এরকম রোড পাবেন, যেখানে জাস্ট একটু বাইক চালিয়ে যাবেন, দেখবেন খুব ভালো ফিল হবে। সেরকমই প্রত্যেকটা সিটিতে থাকে না এরকম রোড। তো আমার একটু ওখানকার লোকাল যে রোড সেগুলো একটু এক্সপ্লোর করার খুব ইচ্ছে ছিল, কারণ এর আগে আমি কখনো র্যাপিডো করে ঋষিকেশ ঘুরিনি, সেরকমভাবে কোনো দিনও আমি সাহসও পাইনি আর ঘুরিও নি। তো লাইফে চলার পথে সাহস অনেক বেড়েও যায়। আর এক্সপ্লোর করার কথা যদি ভাবি, মাথায় যদি এটা থাকে যে আমি এক্সপ্লোর করতে যাই, তখন তো একটু ভয় তো কাটাতেই হবে জীবনে, কিছু করার নেই, তাই না? যাই হোক, তো এই যে রোডটা, এটা অ্যাকচুয়ালি র্যাপিডো, আমি যে র্যাপিডো বুক করেছিলাম এটা ওর আইডিয়া ছিল। ও বলেছিল আমি ঋষিকেশের সুন্দর একটা রোড আমি ঘোরাচ্ছি আপনাকে। তো আমি সত্যি থ্যাঙ্কফুল, এই রোডটা যে এত সুন্দর আমি তো এর আগে জানতাম না। ঋষিকেশের যে এইমস আছে,
এইমসের কাছাকাছি, এইমসের পাশে, মানে পাশের কাছাকাছি এই রোডটা। ওই যে ছেলেগুলো হাঁটাহাঁটি করছিল, দৌড়াদৌড়ি করছিল, ওরা সবাই কিন্তু এইমসেরই স্টুডেন্ট। ওখানে ওরা মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক এসব করতে আসে কিন্তু। তো এই রোডটা এত সুন্দর, যদি সম্ভব হয় আপনারা অবশ্যই এই রোডটা ঘুরে একবার ঘুরবেন। এক্স্যাক্টলি আমার রোডের নাম তো মনে নেই, তবে এইমসের কাছাকাছি, ঠিক আছে। পাশ থেকে এরকম এরকম গঙ্গা বয়ে যাচ্ছে। তো এই রোডটা আমার খুব ভালো লেগেছে। আমি বেশ কিছুক্ষণ এখানে আমি ওকে বললাম যে আর একটু কিছুক্ষণ এখানে ঘুরি, তারপর ত্রিবেণীঘাট যাওয়ারও টাইম হয়ে আসছিল। যাই হোক, এই রোডের এখানে আমি সুন্দর একটা রিলস বানিয়েছিলাম। আমার খুব ভালো লেগেছিলো এই রোডটা, ভীষণ ভালো লেগেছিলো, যেটা দেখতেও পাচ্ছেন যে আমি কত এনজয় করেছি। আর এত ভালো ছিল, এত সুন্দর, মানে পিসফুল, এত সুন্দর ছিল জায়গাটা। এই রোডটা খুব সুন্দর ছিল। আপনারা বাইক বা স্কুটি রেন্টে নিয়ে যদি ঘোরেন তাহলে অবশ্যই কিন্তু ওই রোডটা ঘুরতে ভুলবেন না। এখন আমি যাচ্ছি ত্রিবেণীঘাটের সন্ধ্যা আরতিটা দেখবো। তারপর কিন্তু আমার বাসের টাইম আছে রাতে। তো এখন আমি যাচ্ছি ত্রিবেণীঘাটের দিকে সন্ধ্যা আরতি দেখার জন্য। আপনারা যদি আসেন, আপনারা যদি দুদিন থাকেন তাহলে হচ্ছে একদিন পরমাত নিকেতন আর একদিন ত্রিবেণীঘাটের আপনারা সন্ধ্যা আরতি দেখতে পারেন। দুটোই কিন্তু খুব সুন্দর হয়। তো এই যে প্রায় পৌঁছে গেছি ত্রিবেণীঘাট সন্ধ্যা আরতি দেখার জন্য। পৌঁছে গেলাম ত্রিবেণীঘাট। এখানে এত ভিড় হয়, আপনারা কিন্তু একটু মানে অনেক আগে থেকে টাইম নিয়ে আসবেন। আমারও একটু লেটই হয়ে গেছিলো, তাই একদম সামনের দিকে যাওয়ার সুযোগ পাইনি, বা যেখান থেকে বসে বেশি ভালো দেখা যাবে সেই সুযোগটা আমিও পাইনি, কারণ আমারও একটু লেটই হয়ে গেছিলো। আপনারা যখন আসবেন একটু হাতে টাইম করে একটু তাড়াতাড়ি যাবেন, যদি সন্ধ্যা আরতি ভালোভাবে এনজয় করতে চান তো। কারণ এখানে ভীষণ ভিড় হয়, এখানে অনেক ভিড় হয়। এখানেও ভিড় হয়, পরমাতেও ভিড় হয়, যেখানেই সন্ধ্যা আরতি হয় না কেন সব জায়গাতেই কিন্তু প্রচুর ভিড় হয়। ত্রিবেণীঘাটে সন্ধ্যা আরতিটাই তো কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আমি তো যাওয়ার পরে দেখলাম, মানে জায়গায় খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় দাঁড়িয়ে আরতিটা দেখবো। যাই হোক, কোনোরকমভাবে ঢুকে ঢাকে একটু দাঁড়িয়েছিলাম। তো এখানকার সন্ধ্যা আরতি খুব সুন্দর হয়, দেখলে কিন্তু একদম মন জুড়ে যাবে। কত ভিড় দেখুন। আমি চেষ্টা করেও কিন্তু মোবাইল ওপরে ধরে রাখতে পারছিলাম না, যে ভালোভাবে শ্যুটটা করব, সেটাও কিন্তু করে উঠতে পারছিলাম না। একটা ছেলে ওখানে, লম্বা একটা ছেলে আমার পাশে দাঁড়িয়েছিল। আমি কিছুক্ষণ ওর হাতে দিলাম, বললাম ভাই দুটো ক্যামেরা দুটো হাতে ধরে আমারটাও একটু বানিয়ে দিন। তো কিছুক্ষণ ও আমারটা বানিয়ে দিয়েছিল, কিন্তু সে তো তার ভিডিও বানাতে ব্যস্ত ছিল, তাই বেশিক্ষণ আর বানাতে পারিনি। যতটুকু পেরেছি, এই যে সন্ধ্যা আরতিটা যতটুকু পেরেছি আমি এই ভিডিও নেবার চেষ্টা করেছি। পুরোটা নেওয়া তো সম্ভব না, অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিও। যাই হোক, এখানে সন্ধ্যা আরতি দেখতে কিন্তু একদম মন জুড়ে যাবে। আর সন্ধ্যা আরতির পরে কিন্তু এখানে খুব সুন্দর, মানে এত সুন্দর, মানে একটা মোমেন্ট তৈরি হয়। যদিও মোমেন্টটা আমি এনজয় করতে পারিনি, আমাকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়েছিল, যেহেতু আমার বাসের টাইম ছিল, সেই কারণে আমাকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়েছিল। তবে আপনারা সন্ধ্যা আরতি দেখলে পুরোটা দেখবেন, সন্ধ্যা আরতির পরেও থাকবেন। ওই যে মোমেন্টটা যে ওখানে ক্রিয়েট হয় সবাই মিলে, ওটা কিন্তু খুব, মানে খুবই ভালো লাগবে আপনাদের। একটা সুন্দর একটা মেন্টাল পিস ফিল হবে ওখানে থেকে। তো আপনারা ঋষিকেশ এলে সন্ধ্যা আরতি দেখতে কিন্তু একদমই মিস করবেন না, সেটা ত্রিবেণীঘাট হোক বা পরমাত নিকেতনের। তো যাই হোক, আরতি শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আমাকে বেরিয়ে আসতে হয়েছিল, যেহেতু আমার বাসের টাইম ছিল। আর ওই যে সন্ধ্যা আরতির মিউজিকটা দিলাম, আমি জানি না কপিরাইট ইস্যু আসবে কিনা, এখন অব্দি আমি ঠিকভাবে বুঝে উঠতে পারি না। এখন অব্দি আমি ভালো মতো শিখে উঠতে পারিনি কোনটা ছাড়লে কপিরাইট আসবে, কোনটাতে আসবে না। ইউটিউব লং এ ভিডিও ছাড়া খুব, মানে কঠিন ব্যাপার, কখন কপিরাইট দিয়ে দেবে। এত যে কষ্ট করে বানাচ্ছি ব্লগটা, সেটাই নষ্ট হয়ে যাবে। যাই হোক, ওইটুকু দিয়েছি, আমি জানি না কপিরাইট আসবে কিনা। তো যাই হোক, ত্রিবেণীঘাটের বাইরে বেরিয়ে আমি যে তাড়াতাড়ি করে যাবো, আমার বাসের টাইম আছে, তার আগে আমাকে একটা ভিউ পয়েন্টে যেতে হবে, যেখান থেকে পুরো ঋষিকেশ শহরটা দেখা যায়। আমি বলেছিলাম ভিডিও শুরুতে, আমার বাস ধরার আগে ওই ভিউ পয়েন্টটাও ঘুরতে হবে। কিন্তু এখানে এত সুন্দর সুন্দর, মানে স্ট্যাচু, শিবজি, শিব পার্বতী দেখে আমার মন চাইছিল না যে আমি আসি, কিন্তু কিছু করার ছিল না। ওখান থেকে আমাকে বেরিয়ে আসতে হয়েছিল। তো এটা বেসিক্যালি হচ্ছে ঋষিকেশের থেকে একটু দূরে একটা গ্রাম এটা। তো আমি যেদিন যাই, এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, যেখানে কিনা সুনীল গ্রোভারজি আসার কথা ছিল, মানে আসবেন উনি ওই দিন রাতে। সুনীল গ্রোভারকে আমরা সবাই চিনি কপিল শর্মা শোতে, আমার ভীষণ প্রিয় একজন মানুষ, আমার মনে হয় আমাদের সবারই খুব প্রিয়। তো ওনাকে দেখার লোভটা যে আমি একদম ছাড়তে মানে পারছিলাম না, কিন্তু কিছু করারও ছিল না, কেন কি আমার বাসের টাইম ছিল রাতে। আর উনি আসলে একটু রাতের দিকেই আসবেন, অবভিয়াসলি সেলিব্রিটি মানুষ, ওনার টাইম 8:30, 9টা 9:30 এরকম টাইম ছিল। আমার পক্ষে সম্ভব ছিল না। যাই হোক, সেই মন খারাপ নিয়ে আমি চলে গেছিলাম আপনাদের জন্য ভিউ পয়েন্ট আমি দেখাবো বলে। তো এই গ্রামটার নাম হচ্ছে নরেন্দ্রনগর। আপনারা এলে অবশ্যই এই গ্রামটা ঘুরে দেখবেন, আর এখান থেকে ঋষিকেশ শহরটা কিন্তু ভালো মতো এনজয় করতে পারবেন। এই দেখুন ভিউটা, দিনের বেলাতেও ভালো লাগে, আমি দিনের বেলাতে আসতে পারিনি, তাই সন্ধ্যাবেলার ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কত সুন্দর ভিউটা দেখতে লাগছে, শুধু দেখুন। তো এখান থেকে পুরো ঋষিকেশের শহরটা পুরো কিন্তু দেখা যাচ্ছে, আপনারা খুব ভালো এনজয় করতে পারবেন।
যদি কাপল আসেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ, এখানে কিন্তু খুব ভালো লাগবে। ওপর থেকে শহরটা দেখতে দুজনে একসাথে বসে দেখতে খুব মজা পাবে। তো আপনারা এলে অবশ্যই কাউকে জিজ্ঞেস করে এই গ্রামটা ঘুরে দেখতে পারেন। যেহেতু আমার মানে ফিরতে ইচ্ছে করছিল না, তাই হয়তো শিবজিও আমাকে রেখে দিয়েছিলেন। আমার কিন্তু বাসটা ক্যান্সেল হয়ে গেছিল। আমার বাসটা হঠাৎ করে আমার কাছে মেসেজ আসে যে বাসটা ক্যান্সেল হয়ে গেছে, বাসটা যাবে না। তো তারপরে অত রাত্রিরে আমার পক্ষে সম্ভব ছিল না অন্য কোনো বাস আমি বুক করব। তো সেই কারণে আমি ভাবলাম ঠিক আছে ওই দিনটাও থেকে যাই, পরের দিনে কিছু একটা প্ল্যান করে নেব। তো এই ছিল ঋষিকেশের প্রথম দিনের আমার জার্নি, সকাল থেকে রাত অব্দি। তবে ব্যাগ ফ্যাগ নিয়ে অলমোস্ট রেডি হয়ে গেছিলাম যে আমি বেরোবো, আমার বাসে টাইম আছে। ওখান থেকে আবার কিন্তু আমাকে অন্য একটা হস্টেলে, যেখানে ফিমেল ডরমেটরি আছে, সেখানে কিন্তু আসতে হয়েছিল থাকার জন্য রাতটুকু। কেন কি ওই ক্যাফেটা, ওই হস্টেলটা কিন্তু অনলি ফর ফিমেলস এর কোনো ডরমেটরি রুম ছিল না, যে কারণে আমি ওইভাবে থাকতে কমফোর্টেবল নই বলে মিক্সড ডরমেটরিতে আমি কোনোদিনই থাকিনি। আমি কমফোর্টেবল নই, আমি চাইবো না কোনোদিন থাকি। তো আমি চলে গেছিলাম অন্য একটা, মানে আমি আগে যে হস্টেলটা ছিলাম ওখানে একটা রাত থাকার জন্য, একদিন একটা রাত থাকার জন্য আমি জাস্ট আবার বুক করে নিয়েছিলাম। কিছু করার ছিল না আমার কাছে। একটু এক্সট্রা আমার খরচা হয়ে গেছে এইসব কারণে, যেহেতু আমার বাস ক্যান্সেল হয়েছে, এটা ওটা হয়েছে। তো আমি চলে এলাম এখান থেকে। যদি আমি এখানে থাকতে পারতাম, আমার বুক করা ছিল একদিনের জন্য, কিন্তু আমি কমফোর্টেবল নই বলে থাকলাম না। আর এখানে রুম রেন্ট অনেক বেশি, তাই আমি চলে গেছিলাম। আপনারা, আমার কিন্তু খুব ভালো লেগেছে হস্টেলটা, আপনারা এলে অবশ্যই এখানে থাকতে পারেন। তো যাই হোক, আমি তো একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। আর ফ্রাস্ট্রেটেড হওয়া মানে আমার জন্য খাবার, আমার কাছে খাবার হচ্ছে শান্তির জিনিস। তো ডায়েট যখন করি খুব স্ট্রিক্ট করি, আর যখন খেতে ভালোবাসি তখন কিন্তু একটু খাওয়া দাওয়া করি। তো কোনো রকম ভাবে ওই রাতটা কাটিয়ে দিলাম। দিয়ে তারপরের দিন আমি প্ল্যান করলাম কি যে আমি সানরাইজ দেখবো, কুঞ্জাপুরি টেম্পলে যাব। তো আমি প্ল্যান করেছিলাম কুঞ্জাপুরি টেম্পলে থেকে আমি সানরাইজটা দেখবো, আর এখান থেকে আমি ডাইরেক্ট মাসৌরিটাও ঘুরে নেবো। যেহেতু এত কাছাকাছি এসেছি, তাই ভাবলাম একদিন মাসৌরি ঘুরে তারপর দিন দিল্লি ফিরবো। কিন্তু মাসৌরিতে আমার যা ঠান্ডা লেগেছে, যে আমার ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, এমনি আমি ঠান্ডা সহ্য করতে পারি না। তো আমি একদমই ভাবতে পারিনি যে অত ঠান্ডা থাকবে। আমার হাল খারাপ হয়ে গেছিল সত্যি। আপনার সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। আমি রেডি ছিলাম না, আমি কিচ্ছু নিয়ে যাইনি, আমি একদম রেডি ছিলাম না। ভীষণই ঠান্ডা ছিল, আমার হাল খারাপ হয়ে গেছিল। ঠিক আছে। তো এই ছিল কুঞ্জাপুরি টেম্পল থেকে সানরাইজটা। মানে কি বলবো, এটা আমার ফার্স্ট টাইম ছিল যদিও সানরাইজটা কুঞ্জাপুরি টেম্পল থেকে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, যেটা কিনা আপনারাও বুঝতে পারছেন যে আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা আপনারা যখন যাবেন, নিজেরা যখন দেখবেন, ফিল করবেন, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু ভাষা দিয়ে প্রকাশ করাটা খুব মুশকিলের ব্যাপার। এত সুন্দর ওই যে সূর্যটা একদম, যে মানে একদম শুরু থেকে, স্টার্টিং থেকে যে একদম ছোট্ট দেখা যাচ্ছে, তারপর ধীরে 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 যে উঠছে সূর্যটা। এটা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কুঞ্জাপুরি টেম্পলের সানরাইজটা কিন্তু মিস করবেন না যখনই ঋষিকেশে আসবেন। ঋষিকেশ থেকে প্রায় এটা 25 to 30 কিলোমিটার দূরে। যেতে আপনার মোটামুটি টাইম লেগে যাবে। সকাল সকাল যদি বের হন, 30 to 45 মিনিটস, 45 মিনিটস হার্ডলি ম্যাক্সিমাম টাইম লাগবে আপনার যেতে, বা 1 ঘন্টা ধরে রাখতে পারেন। তো এরকম টাইম লাগবে, কিন্তু উপরে উঠতে কিন্তু আপনাকে 300টা সিঁড়ি ভেঙে কিন্তু উপরে উঠতে হবে। আমার তো হাল খারাপ হয়ে গেছিল, যেহেতু আমার পায়ে প্রবলেম আছে। তো আমার খুব উঠেই আমার হাল খুব খারাপ হয়ে গেছিল, একটু শ্বাস নিতেও প্রবলেম হচ্ছিল। যাই হোক, এটা হচ্ছে, ওটা ছিল সানরাইজ ভিউ পয়েন্টটা। আর এটা হচ্ছে মন্দিরটা, কুঞ্জাপুরি টেম্পল, এটা মন্দিরটা। হিন্দু ধর্ম অনুযায়ী এটা কিন্তু 52টা শক্তিপীঠের একটা। বিশ্বাস করা হয় যে মা সতীর দেহের একটা অংশ এখানে কিন্তু পতিত হয়েছিল। তাই এই জায়গাটার ধর্মীয় গুরুত্ব কিন্তু অনেক বেশি। তবে শুধুমাত্র ধর্মীয় কারণে নয়, এখানকার যে সানরাইজ ভিউ পয়েন্টটা, সেটার জন্য কিন্তু ম্যাক্সিমাম মানুষই এখানে আসেন সানরাইজ দেখার জন্য। সেটার সাথে সাথে মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর। তো ওঠার সময় একটু অন্ধকার ছিল, আমি তো ভিডিও নিতে পারিনি। নামার সময় দেখুন সিঁড়িপথটা, কতগুলো সিঁড়ি এখানে, এতটা উপরে উঠতে হয়েছে। যখন আমি উঠেছিলাম এতটা উপরে উঠতে হয়েছিল। তো এই ছিল কুঞ্জাপুরি টেম্পল সানরাইজ ভিউ পয়েন্ট। তো এই ছিল আমার ঋষিকেশ ঘোরার এক্সপিরিয়েন্স। আমি যেহেতু একা একা ঘুরে বেড়াই, তো আশা করছি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনারাও কিছুটা এক্সপিরিয়েন্স করতে পেরেছেন, আমার এক্সপ্লোরেশন থেকে আপনারাও কিছুটা এক্সপ্লোর করতে পেরেছেন আমার সাথে সাথে। তো নেক্সট ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাসুরি ব্লগটা। সেটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল। কিন্তু ভিডিও শেষ করার আগে যেমনটা কথা দিয়েছিলাম, আমি কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেগুলো হয়তো আপনাদের কাজে লাগবে, যে কিভাবে ঘুরবেন। তো কলকাতা থেকে ঋষিকেশ যাওয়ার ট্রেন যদি বলি, তো এই দুটো ট্রেনের অপশন আমি আপনাদেরকে দিচ্ছি। এই দুটো ট্রেন কিন্তু আপনারা চাইলে আসতে পারেন।
প্রথম ট্রেনটা যেটা হচ্ছে দুন এক্সপ্রেস, এটা কিন্তু আপনার হাওড়া থেকে ছাড়ে 8:25-এ, যেমন আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম ঋষিকেশ স্টেশনেই নামায়। আপনাদের কিন্তু সুবিধা হবে ঋষিকেশ ঘুরতে এখানে নেমে। দেন যদি বলি আরেকটা ট্রেনের অপশন, আপনারা যদি হরিদ্বার হয়ে যেতে চান, তাহলে হরিদ্বার থেকে কিন্তু আপনারা ঋষিকেশ যাওয়ার বাস পেয়ে যাবেন, শেয়ার ট্যাক্সিও পেয়ে যাবেন। তাহলে কিন্তু কুম্ভ এক্সপ্রেসটাতেও আপনারা ঋষিকেশ আসতে পারেন। এবার ফেরার জন্য ঋষিকেশ থেকে কলকাতা, সেখানেও কিন্তু এই দুটো ট্রেনের আপনারা চাইলে আসতে পারেন। একটা হচ্ছে দুন এক্সপ্রেস, আমি টাইমটা আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দিয়েছি স্ক্রিনশট, আপনারা দেখে নিতে পারেন টাইমটা, বা নিজের থেকেও আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। বাকি আরো কিছু ইনফরমেশন আমি আপনাদের সাথে এরকম ভাবে শেয়ার করলাম। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বা নিজেরাও রিসার্চ করে সার্চ করে আপনারাও নিজেদের মতো করে ঘুরতে পারেন। আজকাল তো অনলাইনে সবকিছু অ্যাভেলেবেল, আপনারা নিজেদের মতো করে রিসার্চ করেও সার্চ করেও ঘুরতে পারেন। তো শুরুতেই বলেছিলাম ঋষিকেশ শুধু একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন নয়, এটা একটা ফিলিং, একটা এক্সপেরিয়েন্স। আজকে ভিডিওতে সেই এক্সপেরিয়েন্সের কিছুটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, তাহলে আমি আরো বেশি ইন্সপিরেশন পাবো, মোটিভেশন পাবো, আরো সুন্দর সুন্দর ভিডিও বানানোর সাহস পাবো, ভরসা পাবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন অ্যাডভেঞ্চারের সঙ্গে। টিল দেন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অনেক অনেক ঘুরে বেড়ান। আজ তাহলে আসি, টাটা।